আজকের গল্প মাথাহীন লাশ। চলুন শুরু করা যাক। রাত হলেই শ্যামপুর গ্রামের শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তে যে কৃষক সেও এসে ভিড় করছে কালুনির শাখা নদীর সুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলা লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নেই। সৎমাও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখন সুলেখার মায়ের কোনো দেখা নেই, শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আচার খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে গিয়া মর। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাসে বহাজ করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে, যেখানে এক 12 থেকে 13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটার কিছু না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপর পরই ওকে উঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখারই লাশ। সাথে সাথে 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায়। করিম মাওলা আর তার ছেলের রহমান মাওলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনোরকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়ার নিজের দায়িত্ব থেকে এই কাজ করে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়াই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল, আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরের করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলার পরের মাসে চেয়ারম্যান পদে ভোট বোর্ডে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই, কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদে ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে।
অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুর গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তে। এর মাঝে রহমান মাওলা ক্ষেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে সে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সঙ্গে সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়াই শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল উঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখছে, কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে, কিন্তু পুলিশকে রহমান এর ভাই রহিম মাওলার টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুলে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে যায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। ওই কয়দিনের মাঝে সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করে। মোটর সাইকেলে নিয়ে এলাকার স্যাংরা ছেলেপেলের সাথে ঘুরে ঘুরে নিজেকে ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছেন। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিমওয়ালা। পাশের মকবুল বুড়ার একটা খাসির জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছিল সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিমওয়ালার গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিমওয়ালা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে। সে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে বসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশা, মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বৃষ্টি গালাগালও দিল কিছু, কিন্তু এরপরে চারদিকে 4টা কাফনের জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মাওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমার চিনতে পারছস? আমি সুলেখা। ওই যে দেখ, আমার মাথা এখনো কাড়া। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মাওলা। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে রহিম মাওলার বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এইভাবে চিৎকার করছে। সেদিন কি তখন সেই মেয়েটি বলে, সুলেখা বলে, সেদিন কি আমাকে ছেড়ে দিয়েছিলি? 2 ভাই, আমি কতবার করে বলেছি আমাকে ছেড়ে দে, তোরা আমাকে ছাড়িসনি।
নিজের বোন মনে করো তোরা আমাকে ছাড়তে পারতি, আমাকে দুইজন মিলে নষ্ট করলে, তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই এবং তুই মাওলা বাচ্চার আমার সাথে আমার মাথাটা কেটে ফেললি। আমার সবুজ মিয়ার কত মারলি তোরা, কই সেদিন তো মনে আছিল না তোদের? মনে আছিল আমার কথা বলি নিজের মাথাটা আবার নিজে ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেললো। রহিম বলল, আফা ভুল হয়েছে আমার, আমাকে ছেড়ে দেন, এবারের মতো আমাকে মাফ করে দেন। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা, সামনে ভয়ার্ত রহিম মাওলা। তারপর রহিমের ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গলগল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবে তার ঘুম ভাঙে। মাওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দাওয়া। তার কিছু খায় কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে তার চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসলো সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই, কিন্তু কেন যেন নিজের চোখের ফলকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা তুই? আমি মরে গেছিলাম, আজকে আমার মুক্তি হয়েছে, তাই শেষবার তোমারে দেখতে আইলাম, বলেই কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত শুনে লাভ নেই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো, নাও আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতেছি, বলেই পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজ মিয়াকে। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত থেকে শুরু করলো মুখবন্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা বিয়ে করো, আমাকে ভুলে যেও, বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই সূর্যের দিকে দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে সুলেখা, কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলছিল তার শেষ ঠিকানায়, সেই কবরের দিকে। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।